ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আমাদের রেগুলার সেশন শুরু হয়েছে। আমরা এখন থেকে নিয়মিত ক্লাস নেব ধারাবাহিকতায়। আর প্রত্যেকটা টপিক অনুযায়ী ক্লাস নেব এবং প্রাইমারি পরীক্ষা অবধি পর্যন্ত আমাদের এই সেশনটা চলবে। আর সবাই আমাদের সাথে যুক্ত হবেন আশা করি। আর কাইন্ডলি বলেন আমাকে শোনা যায় কিনা, ঠিক আছে? আমাকে শোনা যায় কিনা একটু কাইন্ডলি বলবেন। সালাম জানিয়েছেন সুমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ রিমন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। কেমন আছেন আপনি? হ্যাঁ রিমা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ তাসনিম আক্তার লিজা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন, হ্যাঁ। ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে করবেন, কারণ এখান থেকে যে ক্লাসগুলো হবে একবারই ধারাবাহিকভাবে হবে, হ্যাঁ। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শেষ পর্যন্ত আমরা ক্লাস নিব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো থেকে প্রাইমারিতে প্রশ্ন আসে, প্রতি বছরই আসে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব এবং ক্লাসগুলো সবাই নোট করার ট্রাই করবেন, ঠিক আছে। ক্লাসগুলো সবাই নোট করার ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ আয়েশা আশরাফি লিসা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেয়ারাই, ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ। দেখেন আজকের ক্লাসটা শুরু হবে বাংলাদেশ পরিচিতি দিয়ে। বাংলাদেশ পরিচিতি দিয়ে আমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে। তো বাংলাদেশ পরিচিতি থেকে কোন ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আমরা দিয়েছি কিছু। এই প্রশ্নগুলো সলভের মাধ্যমেই আমরা কিন্তু এই টোটাল টপিকগুলো কিন্তু আলোচনা করার ট্রাই করব, ঠিক আছে। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের সীমানা, ঠিক আছে, এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে সুমি, ক্লিয়ার, আশরাফি লিসা, হ্যাঁ হাসি মধু, নমস্কার ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা চলে যাই, আজকের ক্লাসে চলে যাই আমরা। আচ্ছা আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ পরিচিতি। আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশ পরিচিতি, হ্যাঁ। বাংলাদেশ পরিচিতি। আচ্ছা, বাংলাদেশ পরিচিতি নিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে আজকে। বাংলাদেশ পরিচিতি। আচ্ছা এর আগে আমি বাংলাদেশ পরিচিতি নিয়ে ক্লাস নিয়েছি। বাংলাদেশ পরিচিতি নিয়ে আমি ডিপলি এখানে যাব না, ঠিক আছে। বাংলাদেশ পরিচিতি নিয়ে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, বাংলাদেশ পরিচিতি আমরা জানি বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা জানি। 1971 সালে 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, আর 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ হচ্ছে বিজয় লাভ করে। আমাদের স্বাধীনতার মাস এইটা, সরি বিজয়ের মাস এইটা। আহ, এই মাসে আমরা বিজয় অর্জন করেছি, ঠিক আছে, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর। যাই হোক, তো এই যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এটা অনেকে আবার কনফ্লিক্ট করে ফেলেন। 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে বিশ্বের মানচিত্রে 1971 সালে জায়গা করে নিয়েছিল, ঠিক আছে। এই বাংলাদেশের আয়তন দেখেন কত। বাংলাদেশের আয়তন, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, বা 70 বর্গ কিলোমিটার, 70 বর্গ কিলোমিটার, বা 56,977 বর্গ মাইল। 56,977 বর্গ মাইল। অনেকে প্রশ্ন এখন করবেন যে বাংলাদেশের আয়তন তো 1,47,610 বর্গ কিলোমিটার, 1,47,610 বর্গ কিলোমিটার, 610 বর্গ কিলোমিটার, হ্যাঁ এটাও বাংলাদেশের আয়তন, কিন্তু এটা কিন্তু বাংলাদেশ সরকার গ্যাজেট আকারে প্রকাশ করেনি। এই আয়তনটা হয়েছে কবে? 2015 সালে। 2015 সালে। এটা কেন হয়েছিল বলেন তো? এটা হয়েছিল হচ্ছে ভারতের সাথে ছিটমহল বিনিময় চুক্তির, হ্যাঁ শেয়ার করা যাবে, ক্লাসটা সবাই শেয়ার করবেন, ক্লাসটা সবাই শেয়ার করেন, ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে। ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। দেখেন তাহলে আমি বলছি যে বাংলাদেশের আয়তন দুইটা বলেছি, একটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, আর একটা বলেছি 1,47,610 বর্গ কিলোমিটার। দেখেন বাংলাদেশ সরকার কিন্তু এটা গ্যাজেট আকারে প্রকাশ করেন নাই, এটা গ্যাজেট আকারে প্রকাশ
করেন নাই, যার কারণে এখনো বাংলাদেশের আয়তন রয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। এখন এই যে বাংলাদেশের আয়তন দেখেন, এই বাংলাদেশের আয়তন যে 1,47,610 বর্গ কিলোমিটার হইলো, এটা কত সালে হয়েছিল? 2015 সাল। এই 2015 সালে কি হয়েছিল দেখেন, ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। দেখেন ছিটমহলটা কি, এটা আমাদের আগে জানতে হবে যে ছিটমহল কাকে বলে। ছিটমহল হচ্ছে একটা স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী আর একটা স্বাধীন দেশের থেকে যাওয়া অমীমাংসিত ভূখণ্ড। আবারও বলছি, ছিটমহল হচ্ছে একটা স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী আর একটা স্বাধীন দেশের থেকে যাওয়া অমীমাংসিত ভূখণ্ডকে বলা হয় কিন্তু হচ্ছে ছিটমহল বলা হয়। ছিটমহল কাকে বলা হয়? একটা স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী আর একটা স্বাধীন দেশের থেকে যাওয়া অমীমাংসিত ভূখণ্ডকে বলা হয় ছিটমহল বলা হয়ে থাকে। আবারও বলছি, ছিটমহল মানে হচ্ছে অমীমাংসিত ভূখণ্ড। এখন এই যে ছিটমহল, এই ছিটমহল সমস্যা আমাদের সৃষ্টি হয়, ছিটমহল সমস্যা প্রশ্ন হয় আমাদের, ছিটমহল সমস্যা কত সালে সৃষ্টি হয়? 1947 সালে। দেখেন ছিটমহল সমস্যা কত সালে সৃষ্টি হয়? 1947 সালে। কিভাবে? দেখেন 1947 সালে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? ভারত রাষ্ট্রের জন্ম হয় 15 আগস্ট 1947, 15 আগস্ট, আর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কিন্তু হচ্ছে 14 আগস্ট 1947। তো এই দুইটা রাষ্ট্রের সীমানা কমিশন গঠন করা ছিল। সীমানা নির্ধারণের জন্য একটা সীমানা কমিশন গঠন করা হয়। ওই সীমানা কমিশনের নাম হচ্ছে র্যাডক্লিফ কমিশন। অর্থাৎ এই র্যাডক্লিফ কমিশনের সুপারিশের ভিত্তিতেই ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়। যেহেতু ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। দ্বিজাতি তত্ত্ব বলতে কি, আমরা দুইটা জাতি বোঝাচ্ছি। দ্বিজাতি তত্ত্ব বলতে দুইটা জাতি। এই দ্বিজাতি তত্ত্বর জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে? মোহাম্মদ আলী জিন্নাহ বলা হয় পাকিস্তানের স্বাধীনতার জনক এবং প্রথম গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন, ঠিক আছে? এই মতবাদটা ঘোষণা করেছিলেন লাহোরে। তো এই যে দ্বিজাতি তত্ত্ব কত সালে ঘোষণা করা হলো? 1939 সালে। কে ঘোষণা করেন? মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্ব বলতে কি, দুইটা জাতি, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলিম। এই হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে কিন্তু 1947 সালে ভারত আর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। মাঝখানে আমরা কি করলাম? বাংলাদেশ, এই ভারত পাকিস্তানের, এক কথায় ভারতের মাঝখানে আমরা থেকে গেলাম, অর্থাৎ চারিদিকে ভারত, মাঝখানে আমরা বাংলাদেশ, আমরা থেকে গেলাম এই পাকিস্তানের মধ্যে। এই বিডি বাংলাদেশ, আমরা থেকে গেলাম হচ্ছে কার মধ্যে? পাকিস্তানের মধ্যে। দেখেন আমরা পাকিস্তানের মধ্যে, ঠিক আছে, পাকিস্তানের মধ্যে যে আমরা থেকে গেলাম, কেন থেকে গেছিলাম? কারণ আমরা ছিলাম মুসলিম অধ্যুষিত অঞ্চল। যেহেতু হিন্দু এবং মুসলিম এই দুইটা জাতির ভিত্তিতেই কিন্তু হচ্ছে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো 1947 সালে। অর্থাৎ ব্রিটেন ভারত এবং পাকিস্তানকে স্বাধীনতা প্রদান করলো 14 এবং 15 আগস্ট। তো সেটার ভিত্তিতেই কিন্তু আমরা হচ্ছে মুসলিম অধ্যুষিত অঞ্চল হয়ে যাওয়ার কারণে আমরা পাকিস্তানের মধ্যে থেকে যাই। তো এরপর ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়, ঠিক আছে? তো ওই সীমানা নির্ধারণ করার ফলে কিন্তু আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে ছিটমহল সমস্যা। অর্থাৎ আমাদের কিছু ভূখণ্ড ভারতের মধ্যে থেকে যায়, আবার ভারতের কিছু অংশ আমাদের মধ্যে থেকে যায়। এটা হচ্ছে অমীমাংসিত ভূখণ্ড। এই অমীমাংসিত ভূখণ্ডটাকে আমরা বলি হচ্ছে ছিটমহল বলি। তো এই যে ভারত এবং পাকিস্তান, এই দুইটা রাষ্ট্রের আমাদের বাংলাদেশ এবং ভারতের যে ছিটমহল ছিল, টোটাল মোট ছিটমহল 162টি। কতটি? 162টি। এর মধ্যে 111টা ভারতের, ঠিক আছে? ইন্ডিয়ার হচ্ছে কত? ইন্ডিয়া 111, আর বাংলাদেশ কয়টা? 51টি। অর্থাৎ টোটাল যে 162টা ছিটমহল ছিল ভারত এবং বাংলাদেশের,
তো বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল হচ্ছে 111টি, আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল হচ্ছে 51টি। তো বাংলাদেশের 4টা জেলা আছে, যে 4টা জেলাকে ছিটমহল বেষ্টিত জেলা বলা হয়। একটা হচ্ছে লালমনিরহাট, একটা হচ্ছে নীলফামারী, একটা হচ্ছে পঞ্চগড়, একটা হচ্ছে কুড়িগ্রাম। এই লাল নীল পঞ্চকুড়ি, দেখেন লাল নীল পঞ্চকুড়ি, দেখেন কথা হচ্ছে এই 4টা জেলাকে বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা বলা হতো। এই 4টা জেলায় ভারতের 111টা ছিটমহল ছিল বাংলাদেশের মধ্যে, অর্থাৎ আমাদের 4টা জেলার মধ্যে ভারতের 111টা ছিটমহল ছিল। আর বাংলাদেশের যে 51টা ছিটমহল ভারতের অভ্যন্তরে ছিল, তার মধ্যে বেশিরভাগ ছিটমহল হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কুচবিহারে ছিল, অর্থাৎ কুচবিহারে 47টা ছিটমহল ছিল বাংলাদেশের। ঠিক আছে, এটা ভারতের অভ্যন্তরে। যে ছিটমহলগুলো বাংলাদেশের, যে ছিটমহলগুলো হচ্ছে আমাদের মানে বাংলাদেশের। ঠিক আছে, তো দেখেন এই যে ছিটমহল সমস্যা, এটা কিন্তু অনেক বড় সমস্যা। তো এই ছিটমহল সমস্যার সমাধান হইলো কত সালে? 2015 সালে। কিভাবে এটা সমাধান হইলো দেখেন, আসি দেখেন কিভাবে হইলো এটা। 2015 সালে ভারতের সংবিধানের 100তম সংশোধনী হয়। ওই সংশোধনীতে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। ঠিক আছে, ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কবে? বলা হয় 1 আগস্ট 2015 সালে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। কার কার মধ্যে কার্যকর হয়? ভারত এবং বাংলাদেশের মধ্যে। বলা হয় যে 31শে জুলাই মধ্যরাতে ভারতের সময় আর বাংলাদেশের সময় 1 আগস্ট 2015 সালে এই ভারত এবং বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি কিন্তু কার্যকর হয়। এই যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হইলে আমাদের অর্থাৎ ভারত এবং বাংলাদেশের ছিটমহল সমস্যার সমাধান হয়। তখন বাংলাদেশের সীমানা গিয়ে বেড়ে হয় এই 1,47,570 থেকে আমাদের সীমানা হয়ে যায় 1,47,610 বর্গ কিলোমিটার। ঠিক আছে, অর্থাৎ ছিটমহল বিনিময় চুক্তির পর বাংলাদেশের সীমানা বেড়ে যায়, যার কারণে কি হয়, আমাদের আয়তনটা বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশ সরকার তো এটা গ্যাজেট আকারে প্রকাশ করেনি, যার কারণে এটা এখন আমরা বলতে পারি না। আমরা এখনো বলি 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু যদি কখনো আপনাদের প্রশ্ন হয় যে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের আয়তন কত, তখন আপনারা অ্যান্সার করতে পারেন 1,47,610 বর্গ কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা দেখেন ছিটমহল সমস্যাটা অ্যাকচুয়ালি এটা তো পলিটিক্যাল বলতে কি, যে ব্রিটেনরা চাচ্ছিল যে ভারত পাকিস্তান তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকুক। তার একটা ছোট্ট উদাহরণ দিই, বাংলাদেশকে পাকিস্তানের মধ্যে রাখলো, অন্যদিকে কাশ্মীর এই কাশ্মীরকে কিন্তু পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। দেখেন কাশ্মীর একদিকে ভারতের, একদিকে পাকিস্তানের, আবার একদিকে চীনের, একদিকে হচ্ছে ভারতের, আবার অন্যদিকে হচ্ছে পাকিস্তানের। অর্থাৎ কাশ্মীর, এটাকে নিয়ে কিন্তু ভারত চীন কিন্তু যুদ্ধ হয়েছে, কিন্তু ভারত পাকিস্তান 3টা যুদ্ধ হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে। আবার কাশ্মীরকে কেন্দ্র করে ভারত চীন আবার হচ্ছে আরেকটা যুদ্ধ হয়েছে। বলা হচ্ছে যে ভারত চীন একটা যুদ্ধ হয় 1962 সালে, আর এই ভারত পাকিস্তান যুদ্ধ হয় আবার হচ্ছে 3টে, 1947-48 প্রথম, তারপর 1965 দ্বিতীয়, আবার সর্বশেষ হইল কত সালে? 1999 সালে। এই 3টা যুদ্ধ, অর্থাৎ ভারত পাকিস্তান যে 4টা যুদ্ধ হয়, তার মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে 3টা, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটাই, টোটাল 4টা। ঠিক আছে, এটা কিন্তু ব্রিটিশদের কিন্তু ইচ্ছাকৃতভাবেই এটা তৈরি ছিল। ব্রিটিশ অনেক ট্যালেন্টেড। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন বাংলাদেশের আয়তন বলছি 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। এরপরে ছিটমহল বলেছি, টোটাল ছিটমহল ছিল আমাদের কত? বাংলাদেশ ভারতের মিলে 162। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিল 111টি। এই ছিটমহলগুলো ছিল বাংলাদেশের এই 4টা জেলায়, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম। সবচেয়ে বেশি ছিল লালমনিরহাটে, প্রায় 59টা ছিটমহল এখানে ছিল 111টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখেন ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল কিন্তু 51টা। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল কিন্তু হচ্ছে কয়টা বলেছি? 51টা। অধিকাংশ ছিটমহল বাংলাদেশের ছিল হচ্ছে জলপাইগুড়ির কুচবিহারে 47টা ছিল। ঠিক আছে, এরপর দেখেন এই ছিটমহল সমস্যার সৃষ্টি হয় কত সালে? 1947 সালে।
1947 সালে। আবার ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়েছিল, ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়েছিল কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে? র্যাডক্লিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে। আবার র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ আবার লাইনও একটা আছে কিন্তু, যেটা ভারত পাকিস্তানের সীমানা চিহ্নিত করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার দেখেন বলেছি ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কবে? এই 1 আগস্ট 2015 সালে। ঠিক আছে? ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। এরপর দেখেন আমি বলছি পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? কাশ্মীরকে বলা হয়। কাকে বলা হয়? কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। আচ্ছা, কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ হয় 3টি, আর চীনের সাথে যুদ্ধ হয় 1টি। চীনের সাথে 1962 সালে, আর ভারত পাকিস্তানের 3টা, 47-48 প্রথম, 65 1965 দ্বিতীয়, এবং 1999 তৃতীয়। ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলেন তো সবাই কাইন্ডলি। এই পর্যন্ত বোঝা গেছে কিনা কাইন্ডলি একটু বলেন। যদি এই পর্যন্ত বোঝা যায় তাহলে কাইন্ডলি একটু বলেন। ঠিক আছে? যদি এই পর্যন্ত বোঝা যায় তাহলে অবশ্যই আমাকে কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ সুলাইমান, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ শ্যামল এলিনা, ওয়ালাইকুম আসসালাম। শঙ্খনীল, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হারান রশিদ সাগর, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড কম, সাউন্ড তো ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে ওকে। এখন দেখেন বাংলাদেশের সাথে 2টা দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাথে, বাংলাদেশের, বাংলাদেশের সাথে 2টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। আন্তর্জাতিক সীমানা রয়েছে, সীমানা রয়েছে। দেশ 2টা কি কি দেখেন, একটা হচ্ছে ভারত, আর একটা কি মিয়ানমার, যেটাকে আমরা মায়ানমার বলি, মিয়ানমার। আচ্ছা, মিয়ানমার কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। হ্যাঁ, মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে কিন্তু অবস্থিত। আপনাদের একটা কথা বলে রাখি, সেইটা হচ্ছে ক্লাস শেষে কিন্তু এটার উপর পরীক্ষা হবে। ক্লাস শেষে এটার উপর পরীক্ষা হবে, আপনারা সবাই অ্যান্সার করবেন, দ্রুততার সাথে অ্যান্সার করবেন। ঠিক আছে? 10 মিনিট একটা পরীক্ষা হবে, এবং সেখানেও আমি ব্যাখ্যা সহ সলভ দিব। অবশ্যই আপনারা সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে? অবশ্যই সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভারত মিয়ানমার, দেখেন ভারত তো বাংলাদেশের উত্তরেও আছে, পূর্বেও আছে, পশ্চিমেও আছে, আর মিয়ানমারের অবস্থান কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে। ঠিক আছে? তো এই যে 2টা দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, স্থলসীমাও আছে, আবার হচ্ছে সমুদ্র সীমাও কিন্তু আছে। স্থলসীমা আছে এবং সমুদ্র সীমাও রয়েছে। তো এখন দেখেন এই যে ভারত এবং বাংলাদেশ, এই 2টা দেশের সাথে সীমানা রয়েছে। এখন বাংলাদেশের দেখেন কোন দিকে কার অবস্থান একটু ক্লিয়ার হন। বাংলাদেশের কোন দিকে কার অবস্থান একটু ক্লিয়ার হন। হ্যাঁ, বাংলাদেশের কোন দিকে কার অবস্থান একটু ক্লিয়ার হন। আচ্ছা, এইটা তো আমাদের বাংলাদেশ, তাই না? এইটা তো আমাদের বাংলাদেশ। দেখেন, তো এই বাংলাদেশের উত্তরে, এটা তো উত্তর, বাংলাদেশের এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। বাংলাদেশের উপরের এই অংশটা কি? উত্তর। এইখানেও ভারত আছে, পূর্ব, এই পারেও ভারত আছে, পশ্চিম, এই পাশেও ভারত আছে, এই পারেও ভারত আছে। এটা দক্ষিণ না? দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর। দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর। দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর। আর এইখানে আছে মিয়ানমার, এইখানে আছে মিয়ানমার। মিয়ানমারের অবস্থান কোন দিকে বলেছি বলেন তো? দক্ষিণ পূর্ব দিকে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে কার অবস্থান? মায়ানমারের অবস্থান। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস হবে 10টা পর্যন্ত ক্লাস হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, হ্যাঁ দেখেন বলা হচ্ছে বাংলাদেশের উত্তরেও ভারত, তারপরে পূর্বেও ভারত, পশ্চিমেও ভারত, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, আর দক্ষিণে বাংলাদেশের অবস্থান কি? বঙ্গোপসাগর। কি বলেছি? বঙ্গোপসাগর। ঠিক আছে?
বঙ্গোপসাগর। এখন দেখেন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের আমাদের কিন্তু মোট সীমারেখা আছে, সীমান্ত দৈর্ঘ্য আছে, আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য আছে, সীমান্ত দৈর্ঘ্য, সীমান্ত দৈর্ঘ্য, হ্যাঁ, মোট সীমান্ত দৈর্ঘ্য কত বলেন তো বাংলাদেশের? 5138 কিলোমিটার, 5138 কিলোমিটার। এর মধ্যে স্থলসীমা আছে আমাদের, স্থলসীমা 4427 কিলোমিটার। আবার জলসীমা, জলসীমা আছে 716, যদি না থাকে তাহলে 711 কিলোমিটার, 711 কিলোমিটার, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য, ভারতের সাথে সবচেয়ে বেশি সীমান্ত দৈর্ঘ্য আমাদের, ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য, সীমান্ত দৈর্ঘ্য, ঠিক আছে, সীমান্ত দৈর্ঘ্য কত? 4156। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য আমাদের হচ্ছে 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার। আর মিয়ানমারের সাথে, মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য কত? 271 বা 280 কিলোমিটার, 271 বা 280 কিলোমিটার, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, তাসরিন, প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিক আছে। দেখেন আমি বলছি বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার, ঠিক আছে। এর মধ্যে স্থলসীমা হচ্ছে 4427, আর উপকূলীয় সীমা বা জলসীমা 711 বা 716 কিলোমিটার। দেখেন আমি যদি 4427 এই স্থলসীমার সাথে যদি 711 আমি যদি জলসীমা যোগ করি তাহলে আমরা পাবো কত? 8, 7 আর 8, 2 আর 3, 4 7 11 1, হাত থাকে 1, 4 আর 5। তাহলে দেখেন কত পাইলাম? 5138 কিলোমিটার পাইলাম। এটা কি বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য। এরপরে দেখেন আমি বলেছি যে দুইটা দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মিয়ানমার। এই ভারতের সাথে আমাদের দৈর্ঘ্য দেখেন কত? 4156 কিলোমিটার। কত বলেছি? 4156 কিলোমিটার। তাহলে এই 4156 কিলোমিটার এর সাথে মিয়ানমারের সাথে কত আছে? 271 বা 280। তাহলে আমরা এখানে যদি এই 271 যদি আমরা যোগ করি, 6 আর 1 7, 7 5 12 2, হাতে থাকে 1, 2 আর 1 আর 2, 2 আর 2 4, এই তো 4, তাহলে 4427। তার মানে কি এটা আমাদের মোট স্থলসীমা, এটা আমাদের মোট স্থলসীমা না? অর্থাৎ এই স্থলসীমার সাথে যদি আমরা উপকূলীয় জলসীমা বা উপকূলীয় সীমা যোগ করি তাহলে কিন্তু আমরা মোট সীমান্ত দৈর্ঘ্য পেয়ে যাব। এখন তো বুঝতে পারছেন তাই না? বলেন তো। হ্যাঁ, এখন তো বুঝতে পেরেছেন তাই না? হ্যাঁ, ঠিক আছে সুলেমান, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তাসরিন পিয়া, ঠিক আছে। ইস্তিয়াক আহমেদ, থ্যাংক ইউ। হ্যাঁ, বোঝা গেছে এটা? বলেন তো এটা বুঝতে পারছেন? তাহলে দেখেন বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। এর মধ্যে স্থলসীমা কত? 4427। উপকূলীয় সীমা বা জলসীমা 711 বা 716 কিলোমিটার। ভারতের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 4156 কিলোমিটার। আর মিয়ানমারের সাথে 271 বা 280 কিলোমিটার, তাই তো? এটাই তো, তাই না? বলেন তো। এটাই তো, দেখেন তো বুঝতে পারেন কিনা দেখেন তো। এটা ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর কমন আসবে প্রাইমারিতে, বলে দিলাম। একটা নাম্বার এই ক্লাস থেকে প্রাইমারিতে ইনশাল্লাহ কমন আসবে। এই 1 ঘন্টার ক্লাসে একটা প্রশ্ন কমন আসবে, এটা মাথায় রাখেন। মানে এটা অনেস্টলি বলতেছি, কিন্তু চাপাবাজি না, একদম অনেস্টলি, একদম অনেস্টলি বলতেছি, ঠিক আছে। 1 নাম্বার কমন পাবেন এখান থেকে ইনশাল্লাহ। এই পর্যন্ত বোঝা গেছে না? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে তো? হ্যাঁ, আমরা সপ্তাহে প্রত্যেকটা টিচার 2 দিন করে ক্লাস নেব, কিন্তু ইংরেজি ক্লাসটা হবে রেগুলার। হ্যাঁ, হ্যাঁ, শাকিল স্যারও ক্লাস নেবেন। হ্যাঁ, 9টায় শাকিল স্যারও ক্লাস নেবেন, ঠিক আছে। হ্যাঁ, একবারে ফ্রি রিভাইজ কোর্স। এটা এটা আমাদের ফ্রি রিভাইজ কোর্স, ঠিক আছে। আমাদের যারা এক্স স্টুডেন্ট ছিলেন তাদের জন্য মূলত, কিন্তু এখানে সবাই সংযুক্ত হতে পারবেন, ক্লাস করতে পারবেন, ঠিক আছে। এই কোর্সটা সবার জন্য আমাদের হচ্ছে উন্মুক্ত, ঠিক আছে। ফ্রি রিভাইজ কোর্স এটা আমাদের, এটা সবার জন্য কিন্তু হচ্ছে একদম উন্মুক্ত। সবাই প্রতিদিন রাত 9টায় আমাদের এই পেজে চোখ রাখবেন, দেখবেন আমরা কোনো না কোনো টিচার এখানে এসে হাজির হয়েছি, ঠিক আছে। এটা আপনাদের জন্য একদম ফ্রি, একদম ফ্রি, ঠিক আছে। ওকে, ওকে। এরপরে দেখেন, এরপরে দেখেন বাংলাদেশের আমরা এই সীমান্তবর্তী জেলা বিভাগ নিয়ে কিছু কথা বলবো। দেখেন, আচ্ছা আমাদের জেলা কয়টা বলেন তো? তার আগে বিভাগে আসি। বিভাগ, আমাদের বিভাগ 8টি। জেলা কয়টি? জেলা হচ্ছে 64টি।
এরপর উপজেলা, উপজেলা গুরুত্বপূর্ণ তথ্য লিখে নেন, গুরুত্বপূর্ণ তথ্য লিখে নেন। উপজেলা 495টি। এরপর থানা, এগুলো কিন্তু আপডেট তথ্য লিখে নেন। থানা 654টি। ঠিক আছে। এরপর হচ্ছে পৌরসভা, পৌরসভা 330টি। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো লিখে নেন, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আমার ক্লাস 9টা থেকে হবে ভাই, আমার ক্লাসও 9টা থেকে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, রেগুলার ক্লাস হবে, রেগুলার 9টায় ক্লাস হবে। আমাদের 4টা টিচার আমরা আছি, আমরা রেগুলার রেগুলার ক্লাস নিব। হ্যাঁ, রেগুলার ক্লাস নিব, 9টা থেকে রেগুলার ক্লাস নিব। প্রত্যেকটা টিচার একদিন 2 দিন পর পর ক্লাস নেবেন। ঠিক আছে, একবারে রেগুলার সপ্তাহে ক্লাস থাকবে আমাদের প্রতিদিন। হ্যাঁ, সুমি আক্তার, থ্যাংক ইউ। দেখেন তাহলে আমাদের বিভাগ কয়টি? 8টি। জেলা কয়টি? 64টি। উপজেলা কয়টি? 495টি। থানা কয়টি? 654টি। আর পৌরসভা হচ্ছে 330টি। পৌরসভা হচ্ছে 330টি। আপনারা অনেক বইয়ে দেখবেন 652টি থানা আছে, অ্যাকচুয়ালি না, 654টি থানা হবে। ওকে, আচ্ছা। এরপর দেখেন আসি, এরপরে আমাদের এই যে 8টা বিভাগ আছে না, এর মধ্যে সীমান্তবর্তী 6টি। সীমান্তবর্তী কয়টি? 6টি। 64টা জেলা আছে না, এর মধ্যে সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। কয়টি? 32টি। আমরা একটু আগে বলেছি না যে বাংলাদেশের সাথে 2টা দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, 2টা দেশের, একটা হচ্ছে ভারত, একটা মিয়ানমার। তো আমাদের 64টা যে জেলা রয়েছে তার মধ্যে 32টা জেলা, অর্ধেক জেলা হচ্ছে সীমান্তবর্তী, অর্ধেক জেলা হচ্ছে সীমান্তবর্তী। 8টা বিভাগ আছে, এই 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগ হচ্ছে সীমান্তবর্তী। শুধুমাত্র ঢাকা এবং বরিশাল বিভাগ বাদে বাকি যে 6টা বিভাগ আছে, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এই সবগুলো বিভাগই কিন্তু হচ্ছে সীমান্তবর্তী, সবগুলো বিভাগই কিন্তু হচ্ছে সীমান্তবর্তী। দেখেন দেখেন আমাদের হচ্ছে, দেখেন সীমান্তবর্তী জেলা কয়টা বলেছি? সীমান্তবর্তী জেলা 32টি। ভারতের সাথে কয়টি? ভারতের সাথে 30টি। আর মিয়ানমারের সাথে, মিয়ানমারের সাথে, মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। মিয়ানমারের সাথে কয়টি? 3টি। এই যে রাঙামাটি জেলা আছে না, রাঙামাটি জেলা, এই রাঙামাটি জেলা কিন্তু হচ্ছে ভারত মিয়ানমার উভয় সীমান্তকে কিন্তু স্পর্শ করেছে। যে বাংলাদেশের একমাত্র জেলা যেটা ভারত এবং মিয়ানমারকে স্পর্শ করেছে সেটা হচ্ছে রাঙামাটি জেলা। যার কারণে আমাদের সীমান্তবর্তী জেলা এখানে 33 না হয় কয়টা হয়েছে? 32টা। কারণ এখানে একটা বাদ যাবে, এই যে রাঙামাটি জেলা উভয় দেশকে স্পর্শ করেছে, ভারত এবং মিয়ানমার 2টা দেশকে স্পর্শ করেছে। যার কারণে এখানে আমাদের 33টি না হয় কয়টি হচ্ছে? 32টি জেলা হবে। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। এরপর দেখেন, এরপর দেখেন আমরা চলে আসবো যে কোথায় কোথায় কোন সীমান্তবর্তী জেলা আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে আমাদের মোট সীমান্তবর্তী তো জেলা হচ্ছে কয়টা? 32টা। এখন ভারতের অঙ্গরাজ্য কয়টা বলেন তো? ভারতের অঙ্গরাজ্য, এই ভারতের অঙ্গরাজ্য কিন্তু 28টি, 28টি। কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী অঙ্গরাজ্য 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী অঙ্গরাজ্য কিন্তু হচ্ছে 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী অঙ্গরাজ্য কয়টি? 5টা। বাংলাদেশের সীমান্তবর্তী অঙ্গরাজ্য কিন্তু হচ্ছে 5টা। এই 28টি অঙ্গরাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে মাত্র ভারতের 5টি অঙ্গরাজ্যের। এইটা এখন আমরা ক্লিয়ার হব। এখন এইটা এখন আমরা হচ্ছে ক্লিয়ার হব, তারপর আমরা ক্লিয়ার হব বাংলাদেশের যে 28টি মানে 32টি জেলা আছে, 32টা জেলা আমরা আবার ক্লিয়ার হব। ঠিক আছে? হ্যাঁ, নাসরিন কবির, ওয়ালাইকুম সালাম, নেট করে ফেলেছেন। আচ্ছা, সমস্যা নাই। দেখেন দেখেন বাংলাদেশের সাথে ভারতের 5টি অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে, 5টা অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে। হ্যাঁ, 5টি অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে, এইটা আমরা একটু ক্লিয়ার হব। সে অঙ্গরাজ্যগুলো কোথায় কোথায় আছে ওইগুলো নিয়ে আমরা একটু কিন্তু ক্লিয়ার আজকে হব, এবং বলে দিতে পারি এরপর আর কোনোদিনও আপনাদের এইখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা
নাই। এরপর আর কোনো দিনও আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই। দেখেন এইটাই বাংলাদেশ, ঠিক আছে, এটা উত্তর না? তো উত্তরে কি কি রাজ্য রয়েছে ভারতের? পশ্চিমবঙ্গ, এইখানে হচ্ছে মেঘালয়, এইখানে হচ্ছে আসাম। আসাম, এই আসাম আবার হচ্ছে এই পারেও আছে, পূর্ব দিকে এই পারেও আছে, এইখানেও আসাম আছে। তারপর এইখানে আছে হচ্ছে আচ্ছা, এইখানে আছে হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা, এইখানে হচ্ছে মিজোরাম, মিজোরাম, হ্যাঁ। আর নিচে তো এখানে তো আছে হচ্ছে মিয়ানমার, নিচে আছে এখানে হচ্ছে মিয়ানমার। দেখেন তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, এই তিনটা রাজ্য রয়েছে। পূর্ব দিকে কি কি আছে? এইখানেও আসাম আছে, দেখেন এইখানে পূর্বে আসাম, আসাম কিন্তু এই দিকে আছে, হ্যাঁ এখানেও আছে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। পূর্ব দিকে আছে কি? আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। পশ্চিমে টোটাল ভারতের পশ্চিমবঙ্গ, টোটাল ভারতের পশ্চিমবঙ্গ বলা হয়ে থাকে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে, সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে। তাহলে দেখেন প্রশ্ন হবে বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যগুলো অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। এই যে দেখেন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, এটা বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তরে। পূর্বে কোন কোন রাজ্যগুলো অবস্থিত? পূর্বে হচ্ছে কি কি? আসাম, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমে টোটাল ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, আর দক্ষিণে কি? বঙ্গোপসাগর। দক্ষিণ হচ্ছে কি? বঙ্গোপসাগর। দক্ষিণ হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে, দক্ষিণ হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে দেখেন আমি বলছি যে বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যগুলো অবস্থিত? তিনটা রাজ্য আছে, কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। এরপর পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমে টোটাল ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর, আর দক্ষিণ পূর্ব দিকে কি? মিয়ানমার। দক্ষিণ পূর্ব দিকে কি? মিয়ানমার। দক্ষিণ পূর্ব দিকে কি? মিয়ানমার। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে ভারতের যে পাঁচটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এইপারে পশ্চিমবঙ্গ আছে, এইপারে আসাম আছে, এইপারে আবার পশ্চিমবঙ্গ আছে, এইপারে আবার আসামও আছে। অর্থাৎ পূর্ব দিকে আসাম আছে, উত্তর দিকেও আসাম আছে, আবার উত্তর দিকেও পশ্চিমবঙ্গ আছে, পশ্চিম দিকেও পশ্চিমবঙ্গ আছে। তো এইটা যেন কনফ্লিক্ট না হয়, এটার আবার একটা সহজ টেকনিক আছে, কি কি? দেখেন আমিত্রি, আমিত্রি মেপ। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে কি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে পাঁচটি অঙ্গরাজ্য রয়েছে, ভারতের যে পাঁচটি অঙ্গরাজ্য রয়েছে তার একটা টেকনিক, শর্ট টেকনিক, আপনারা যেটা মানে আর কি বেশি বেশি খান আর কি, মানে শর্ট টেকনিক না হলে তো হয় না। দেখেন আতে কি আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, পতে পশ্চিমবঙ্গ, পতে পশ্চিমবঙ্গ। তাহলে দেখেন এই যে পাঁচটা অঙ্গরাজ্য ভারতের, এই পাঁচটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। তার মধ্যে উত্তরে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পূর্বে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমে টোটাল পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, আর দক্ষিণ হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে? দেখেন তো এই পর্যন্ত হয়েছে কিনা, এই পর্যন্ত হয়েছে কিনা একটু দেখেন, হলে একটু কমেন্টস করেন, হলে একটু কমেন্টস করেন, হ্যাঁ। দেখেন হইলে একটু বলেন, কমন আসবে ইনশাল্লাহ, এখান থেকে কমন আসবে, এক নাম্বার কমন আসবে, এখান থেকে কমন আসবে, দেখেন।
ওকে, ঠিক আছে। এখন দেখেন, আমি আপনাদের একটা কথা বলি। আচ্ছা, দেখেন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের 32টা সীমান্তবর্তী জেলা আছে না, আপনাদের একবার একটু ট্রাস দিয়ে দিই, দেখেন কিভাবে পড়তে হয়। একটু টাচ দিয়ে দিই, দেখেন কিভাবে পড়তে হয়, একটু টাচ দিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, এই তো বাংলাদেশ, আবার এই যে আবার বাংলাদেশ অঙ্কন করতেছি, দেখেন আবার বাংলাদেশ অঙ্কন করতেছি, দরকার আছে এটার দরকার আছে, দেখেন এটার আবার দরকার আছে। আচ্ছা, আমাদের সীমান্তবর্তী জেলা কয়টা বলেছি? 32টি না? 32টা। কোথায় কোথায় 32টা জেলা আছে দেখেন। এই যে এখানে একটা জেলা আছে রাঙ্গামাটি, এটা তো উভয় সীমান্তে পড়েছে। রাঙ্গামাটি, এই যে রাঙ্গামাটি, এই রাঙ্গামাটি জেলা তো উভয় সীমান্তে পড়েছে, তাই না? তাহলে দেখেন সীমান্তবর্তী যে জেলা আছে 32টা, কোথায় কোথায় বলছি দেখেন। এইখানে যে কক্সবাজার, কক্সবাজার আছে না? কক্সবাজার, কক্সবাজার ওই যে আপনাদের হানিমুনের জায়গা কক্সবাজার, এটা সীমান্তবর্তী। এখানে চট্টগ্রাম, এখানে হচ্ছে বান্দরবান, এখানে হচ্ছে বান্দরবান, এখানে খাগড়াছড়ি, এখানে ফেনী, এখানে কুমিল্লা, এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এখানে হবিগঞ্জ, এখানে মৌলভীবাজার, এখানে হচ্ছে সিলেট, এখানে সুনামগঞ্জ, এখানে নেত্রকোনা, এখানে ময়মনসিংহ, এরপর হচ্ছে জামালপুর, ঠিক আছে, এর জামালপুর, শেরপুর, এরপরে কুড়িগ্রাম, লালমনিরহাট, এখানে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এখানে ঠাকুরগাঁ, এখানে হচ্ছে দিনাজপুর। আচ্ছা, এরপর এখানে হচ্ছে জয়পুরহাট, এখানে জয়পুরহাট, এখানে নওগাঁ, এখানে চাঁপাইনবাবগঞ্জ, এখানে রাজশাহী, এখানে কুষ্টিয়া, মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, এরপর হচ্ছে ঝিনাইদহ, তারপর হচ্ছে যশোর, তারপর সাতক্ষীরা। এই যে দেখেন টোটাল আমাদের 32টা সীমান্তবর্তী জেলা। দেখেন কক্সবাজার 1, চট্টগ্রাম 2, বান্দরবান 3, রাঙামাটি 4, খাগড়াছড়ি 5, ফেনী 6, কুমিল্লা 7, ব্রাহ্মণবাড়ি 8। এই চট্টগ্রাম বিভাগে জেলায় আছে 11টি, তার মধ্যে 8টা সীমান্তবর্তী। এই মাঝখানে হচ্ছে এই যে লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, এই 3টা এখানে সীমান্তবর্তী না, বাকি 8টাই সীমান্তবর্তী। সিলেট বিভাগে দেখেন 4টা জেলা, 4টাই সীমান্তবর্তী। কি কি? সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেষ। ময়মনসিংহ বিভাগে 4টা জেলা, 4টাই সীমান্তবর্তী। কি কি? ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, শেষ। রংপুর বিভাগে টোটাল জেলা হচ্ছে 8টা, তার মধ্যে 6টা সীমান্তবর্তী। কি কি? এখানে গাইবান্ধা আর এখানে রংপুর, এই 2টা সীমান্তবর্তী নয়, বাকি 6টা সীমান্তবর্তী। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এখানে দিনাজপুর। এরপরে রাজশাহী বিভাগে 8টা জেলা, তার মধ্যে 4টা সীমান্তবর্তী। কি কি? জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। খুলনা বিভাগে 10টা জেলা, 6টা সীমান্তবর্তী। কি কি? কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা। এ আমাদের 32টা জেলা, এ আমাদের 32টি জেলা, ঠিক আছে? এ আমাদের 32টি জেলা, ঠিক আছে? এ আমাদের 32টি জেলা, বুঝতে পেরেছেন? এ আমাদের 32টি জেলা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখেন পেয়েছেন এবারে। মাঝখানে এই যে বরিশাল বিভাগ, এইখানে ঢাকা বিভাগ, এই 2টা বিভাগ তো সীমান্তবর্তী নয়। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি জেলা আছে, 13টা জেলা আছে, 13টা। আর বরিশাল বিভাগে 6টা। বরিশাল বিভাগে হচ্ছে 6টা, ঢাকা বিভাগে কয়টা? 13টা জেলা, সবচেয়ে বেশি জেলা, ঠিক আছে? সবচেয়ে বেশি জেলা। এই পর্যন্ত তো বোঝা গেছে, তাই না? ওকে, এখন দেখেন আমাদের সমুদ্র সীমা আছে না? সমুদ্র সীমা দেখেন, আপনাদের একটা কমন প্রশ্ন, সেটা কি? যে রাজনৈতিক সমুদ্র সীমা বাংলাদেশের কত? একটা কমন প্রশ্ন আসে না? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? রাজনৈতিক সমুদ্রের সীমা কত? 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল কি? 12 নটিক্যাল মাইল না? এখন দেখেন নটিক্যাল মাইল কি, প্রশ্ন তো এইটা। নটিক্যাল মাইল কি? বলা হয়ে থাকে সমুদ্রের পানি গণনা করার যে পদ্ধতি, সেটাকে নটিক্যাল মাইল দ্বারা প্রকাশ করা হয়। সমুদ্রের পানি গণনা করার পদ্ধতি কি? নটিক্যাল মাইল দ্বারা প্রকাশ করা হয়। তো 1 নটিক্যাল মাইল
1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার, 153 কিলোমিটার বা 1.852 কিলোমিটার। পরীক্ষায় দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার বা 1.852 কিলোমিটার। ঠিক আছে, ওকে। এরপরে অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। এর আগে যারা বাংলাদেশ পরিচিতির আমার ক্লাস করেছিলেন তারা এই ক্লাসটা বুঝতে পারবেন, মানে এই বিষয়টা বুঝতে পারবেন আর কি। এই বিষয়টা কিন্তু হচ্ছে, হ্যাঁ আব্দুর রাজ্জাক আবারও আপনার ক্লাসে ফিরলাম, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সাব্বির থ্যাংক ইউ, ও আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, কাছের ছোট ভাই। আচ্ছা, ওরও আমি অনেক বড় ফ্যান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে দেখেন এই যে রাজনৈতিক সমুদ্রের সীমা বলেছি 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রের সীমা কত বলেছি 200 নটিক্যাল মাইল। আপনাদের আমি আনক্লজ পড়াইছিলাম না, আনক্লজ, আনক্লজ, আনক্লজটা কি বলেন তো? সমুদ্র বিষয়ক একটা কনভেনশন না, জাতিসংঘের সমুদ্র বিষয়ক একটা কনভেনশন বলেছিলাম না, যে 1982 সালে জামাইকার মন্টিগো বেতে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক একটা কনভেনশন হয়েছিল। যে কনভেনশনে কি হয়েছিল, আন্তর্জাতিক সমুদ্র আইন পাশ হয়েছিল না 1982 সালে, যেটা কার্যকর হয় 1994 সালে। তো ওই সমুদ্র কনভেনশনে কি বলা হয়েছিল, যে একটা রাষ্ট্রের রাজনৈতিক সমুদ্রের সীমা কত হবে, অর্থনৈতিক সমুদ্রের সীমা কত হবে, ঠিক আছে, আবার মহীসোপানের দৈর্ঘ্য কত হবে। বলেছিলাম না, এরকম ঘটনা বলেছিলাম না, যে আন্তর্জাতিক সমুদ্র আইনে বলা হয়েছে একটা রাষ্ট্রের রাজনৈতিক সমুদ্রের সীমা হবে 12 নটিক্যাল মাইল, আবার বলা হচ্ছে অর্থনৈতিক সমুদ্রের সীমা হবে 200 নটিক্যাল মাইল। মহীসোপানের দৈর্ঘ্য, মহীসোপানের দৈর্ঘ্য কত বলেছিলাম 350 নটিক্যাল মাইল, 350 নটিক্যাল মাইল, তাই না মহীসোপানের দৈর্ঘ্য। আচ্ছা, আর বাংলাদেশের মহীসোপান কিন্তু আলাদা বলেছিলাম 354, বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য 354 নটিক্যাল মাইল, তাই না? তাহলে দেখেন, আচ্ছা সুমি আক্তার এক ডিপার্টমেন্টের কিভাবে এক, হ্যাঁ রাজ্জাক চিনতে পারছি ভাই, হ্যাঁ হ্যাঁ চিনছি, সিরাজগঞ্জ। তুমি আসছিলে আর ইকবাল আসছিলে 2019 সালে, মনে আছে রাজ্জাক? আমার মনে আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাংলাদেশের মহীসোপান 300, বাংলাদেশের মহীসোপান কিন্তু হচ্ছে 354, হ্যাঁ, কিন্তু মহীসোপানের দৈর্ঘ্য আন্তর্জাতিক সমুদ্র আইনে বলা হচ্ছে 354 নটিক্যাল মাইল, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ উল্লেখ আসলে কিন্তু 354 করবেন, 354 অ্যান্সার করবেন, ঠিক আছে, 354 অ্যান্সার করবেন। আচ্ছা, হাসি মধু ইটলস, ইটলসটা হচ্ছে মানে সমুদ্র বিষয়ক আদালত, ইটলস, ইটলস হচ্ছে সমুদ্র বিষয়ক আদালত, ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, যেটার সদর দপ্তর জার্মানির হামবুর্গ শহরে। তো ওইখানে বাংলাদেশ মিয়ানমার সমুদ্র মামলার রায় হয়েছিল 14 মার্চ 2012 সালে, যে মামলায় বাংলাদেশ জয়লাভ করেছিল, ঠিক আছে। আর আনক্লজ হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক কনভেনশন, যার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ দ্য সি, ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ দ্য সি, ঠিক আছে, ল অফ দ্য সি। মহীসোপান কি? আচ্ছা, সমুদ্রের তলদেশ, সমুদ্র তলদেশের ভূমিরূপ আছে, যারা ভূগোল পড়েছেন তারা হয়তো এটা জানবেন, যে বলা হয়ে থাকে সমুদ্রের তলদেশের ভূমিরূপকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মহীসোপান, একটা মহীঢাল, একটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, একটা গভীর সমুদ্র খাত, আর একটা নিমজ্জিত শৈলশিরা। তো সমুদ্রের তলদেশ হঠাৎ করে নেমে সমতলভাবে নেমে যেতে যেতে ঢালুভাবে নেমে যায়, ওই ঢালুভাবে নেমে যাওয়ার আগ পর্যন্ত যে অংশ ওটাকে বলা হয় মহীসোপান, আর যেখান থেকে ঢালুভাবে নেমে যায় ওটাকে বলা হয় মহীঢাল, আর যেখানে সমতলভাবে দীর্ঘ একটা পথ চলে যায় ওটা গভীর সমুদ্রের সমভূমি, আর হঠাৎ করে খাড়াভাবে গর্তভাবে নেমে গেলে ওইটাকে বলা হয় গভীর সমুদ্র খাত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা,
রাজ্জাক থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ঠিক আছে। তানজিলা খাতুন, ওকে ওকে। দেখেন এরপরে দেখেন আমি যেটা বলছি সেইটা দেখেন, আমি যেটা বলছি এখন যে মোটামুটি তো একটা ধারণা পাইলাম। আবার একবার যাই আপনাদের, যে আন্তর্জাতিক সমুদ্র আইন পাশ হয় কত সালে? 1992 সালে। কিন্তু বাংলাদেশ সমুদ্র আইন পাশ হয় কিন্তু 1974 সালে। বাংলাদেশ সমুদ্র আইন পাশ হয় কিন্তু হচ্ছে 1954 সালে। বাংলাদেশ সমুদ্র আইন পাশ হয় কিন্তু হচ্ছে 1954 সালে। এরপর দেখেন বলা হচ্ছে যে ওই যে 1982 সালে আন্তর্জাতিক মানে জাতিসংঘ সমুদ্র বিষয়ক কনভেনশন হলো না, ওটাতে সমুদ্র আইন পাশ হয় না 82 সালে, কিন্তু এই সমুদ্র আইন কার্যকর হয় কিন্তু হচ্ছে 1994 সাল থেকে। ওই আইনে বলা হচ্ছে কি একটা রাষ্ট্রের রাজনৈতিক সমুদ্র সীমা হবে কত? 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র বা 200 নটিক্যাল মাইল, আবার মহিষাপানের দৈর্ঘ্য কত হবে? 350 নটিক্যাল মাইল, তাই না? 350 নটিক্যাল মাইল না? ওকে। এরপরে দেখেন ইটলস কি বলেছি, আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক যে আদালত ওইটার নাম হচ্ছে ইটলস। এই ইটলসের সদর দপ্তর কোথায় বলেন তো? জার্মানির হামবুর্গ শহরে না? এই ইটলসে বাংলাদেশ মিয়ানমার সমুদ্র মামলা হয়েছিল, যে বাংলাদেশ জয়লাভ করেছিল কত তারিখে? 14 মার্চ 2012 সালে। আর বাংলাদেশ এবং ভারত সমুদ্র মানে স্থায়ী সালিসি আদালত, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এটার আবার সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যেটার সদর দপ্তর কোথায়? যেটার সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। ওইখানে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর আছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর আছে, ঠিক আছে? অর্থাৎ পিসিএ, একটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর একটা হচ্ছে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই তিনটা আদালতের সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ড। অর্থাৎ নেদারল্যান্ডের বিখ্যাত হেগ শহরে কিন্তু হচ্ছে এই তিনটা আদালতের কিন্তু সদর দপ্তর। এই পিসিএতে ভারত বাংলাদেশ সমুদ্র মামলার রায় হয়েছিল 7 জুলাই 2014 সালে, যে মামলায় বাংলাদেশ জয়লাভ করেছিল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছি। এখন আমি যে ক্লাসটা নিলাম, এই ক্লাসের আদলে কিছু কোশ্চিন আছে বিগত দিনের, এই কোশ্চিনগুলো আমরা সলভ করব। আপনারা দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে? দ্রুত অ্যান্সার করবেন। দেখেন এই যে দেখেন, আচ্ছা কমন একটা প্রশ্ন অনেকবার আসছে। দেখেন বলা হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2014, আবার 2013 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে দেখেন যে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতি মানে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে, তার নাম কি? তার নাম কি? বাংলাদেশের মধ্য দিয়ে কোন ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে, তার নাম কি? অপশান ক বিষুব রেখা, অপশান খ মকর রেখা, অপশান গ কর্কট রেখা, অপশান ঘ দ্রাঘিমা রেখা। অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ অনেকে গ অ্যান্সার করেছেন, অনেকে গ অ্যান্সার করেছেন। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কর্কট ক্রান্তি রেখা। দেখেন বাংলাদেশের মধ্য দিয়ে দুইটা রেখা অতিক্রম করে গেছে, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে দুইটা রেখা অতিক্রম করে গেছে, দুইটা রেখা অতিক্রম করে গেছে। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে, আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ বরাবর একবারে মাঝ বরাবর গেছে, ঠিক আছে? আর এই দুইটা রেখায় বাংলাদেশের ফরিদপুর জেলাকে স্পর্শ করেছে। এই দুইটা রেখায় বাংলাদেশের ফরিদপুর জেলাকে কিন্তু হচ্ছে স্পর্শ করেছেন, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। নেক্সট প্রশ্ন দেখেন, নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট, আচ্ছা এখন দেখেন প্রশ্ন হচ্ছে কি, বলা হচ্ছে ভারতের 7 সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? 7 সিস্টার বলতে ভারতের 60টি অঙ্গরাজ্য বোঝায়, 60টি অঙ্গরাজ্য। 7 সিস্টার বলতে ভারতের 60টি অঙ্গরাজ্য বলা হয়, যেগুলো বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই 7 সিস্টারের 60টা রাজ্য বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে? একটা শর্ট টেকনিক আছে, সেইটা হচ্ছে আমিত্রি, আমিত্রি মে অনাম, আমিত্রি মে অনাম। দেখেন বলা হচ্ছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর,
অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই যে 7টা রাজ্য, একটু সহজ করে দিলাম, অ্যান্সার করেন, একটু সহজ করে দিলাম যে 3 বলা হচ্ছে কি মিজোরাম, ত্রিপুরা, অপশন ক। খ বলা হচ্ছে আসাম, মেঘালয়, অপশন ঘ অরুণাচল, মণিপুর, অপশন ঘ মেঘালয়, মিজোরাম। অ্যান্সার হবে গ। দেখেন অ্যান্সার হবে গ। ওই যে 7 সিস্টারের 7টা রাজ্য রয়েছে, এর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু 4টা। কি কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। আর 3টা রাজ্য সীমান্তবর্তী নয়, একটা অরুণাচল, আর একটা নাগাল্যান্ড, আর একটা হচ্ছে মণিপুর। বোঝা গেছে? এই যে দেখেন অরুণাচল আছে না এখানে। ওকে ওকে ওকে, নেক্সট প্রশ্ন দেখেন, নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন। দশটা তো আছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, প্রশ্ন কয়টা দিয়েছো? এই 4 কই? ওকে, এরপর এরপর দেখেন বলা হচ্ছে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই। দেখেন কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই। অর্থাৎ আমি একটু আগে যে প্রশ্নটা করেছি যে বাংলাদেশের যে সীমান্তবর্তী ভারতের 5টা অঙ্গরাজ্য রয়েছে, আবার 7 সিস্টারের 7টা, 7 সিস্টারের 7টা, তাই না? ওই 7 সিস্টারের 7টার মধ্যে কয়টা? 4টা সীমান্তবর্তী, 3টা সীমান্তবর্তী নয়। তার মানে কি আসাম, এটা বাংলাদেশের কোন দিকে অবস্থিত বলেন তো? আসাম বাংলাদেশের পূর্বেও আছে, উত্তরেও আছে, তার মানে এটা হবে না। ত্রিপুরা বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত। এরপর মিজোরাম, এটাও বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত। তার মানে কি আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই 3টা রাজ্যের সীমান্ত বাংলাদেশের রয়েছে। নাই কোনটা? নাগাল্যান্ড। ওই যে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, ওই 3টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নাই। বোঝা গেছে? হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন, থ্যাংক ইউ। দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে? দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছে, আমি নাম বলতে পারছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, নাগাল্যান্ড, সুমি, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই, নিশাত রহমান, এস এন মোহনা, ওকে, রাশেদ সিদ্দিক, রাশেদা সিদ্দিকা, ঠিক আছে, নাসরিন কবির, ওকে, ঠিক আছে। এরপর আচ্ছা, এরপর 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 5 দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হচ্ছে যে মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? অপশন ক দক্ষিণ পূর্ব, অপশন খ উত্তর পূর্ব, অপশন গ পূর্ব, অপশন ঘ পশ্চিম। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। দেখেন দ্রুত। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন, ঠিক আছে। 5 নাম্বার দেখেন, 5 নাম্বারে কি বলা হচ্ছে? মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? সঠিক অ্যান্সার বলেন, দ্রুত বলেন সঠিক অ্যান্সার। ওকে, 5A, ধন্যবাদ। হ্যাঁ, 5-এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, ঠিক আছে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর এরপর হচ্ছে 6, দেখেন 6 নাম্বার প্রশ্ন, যে কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? কোথায় বাংলাদেশ, ভারত, মিয়ানমার, কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? পরস্পরকে ছুঁয়েছে কোথায় বলেন তো? কোথায় বলেন? অপশন ক খাগড়াছড়ি, খ বান্দরবন, গ সিলেট, ঘ রাঙামাটি। ছয় নাম্বার, 6-এর অ্যান্সার ঘ শান্তিদা পুতুল, ঠিক আছে। ফারজানা মিহি, হ্যাঁ। তাসরিন প্রিয়াঙ্কা,
মোকাররম হোসাইন ঠিক আছে, ইয়াকুব আলী ডি থ্যাংক ইউ। সঠিক উত্তর, সঠিক উত্তর। এই যে দেখেন রাঙামাটি, এই রাঙামাটি জেলা কি হয়েছে, রাঙামাটি জেলা ভারত মিয়ানমার উভয়কে স্পর্শ করেছে, ভারত মিয়ানমার উভয়কে স্পর্শ করেছে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন, 7 দেখেন বলা হচ্ছে বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা, অ্যান্সার করেন টেরিটোরিয়াল, ঠিক আছে, যেটাকে আমরা বলি সংক্ষেপে বলি টেরিটোরিয়াল সি বলি, টেরিটোরিয়াল সমুদ্র সীমা, টেরিটোরিয়াল সি, অ্যান্সার করেন টেরিটোরিয়াল। টেরিটোরিয়াল সমুদ্র সীমা দেখেন কত, 7, 7-এর কত হবে 7, এমনি জনি উদ্দিন, হ্যাঁ 7-এর বি। নেক্সট, নেক্সট বলেন সঞ্জিতা পুতুল 12 নটিক্যাল মাইল, থ্যাংক ইউ। দেখেন টেরিটোরিয়াল এর অর্থ, এর বাংলা অর্থ রাজনৈতিক, টেরিটোরিয়াল এর অর্থ হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 7-এর অ্যান্সার হবে খ, 7-এর অ্যান্সার হবে কি খ, মোকাররম ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট, নেক্সট 8 নাম্বার, এই যে দেখেন একটু আগে আলোচনা করছি কিন্তু করছি না, বলা হচ্ছে 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে কত, অর্থাৎ বেজলাইন থেকে বা ভিত্তিরেখা থেকে কত। অপশান ক 350 নটিক্যাল মাইল, অপশান খ 400 নটিক্যাল মাইল, অপশান গ 200 নটিক্যাল মাইল, অপশান ঘ 300 নটিক্যাল মাইল। সঠিক অ্যান্সার করেন, সঠিক, সঠিক অ্যান্সার করেন জনি উদ্দিন 8-এর এ। আপনারা যেটি অ্যান্সার করবেন অবশ্যই প্রশ্ন নাম্বারটা দিবেন, অবশ্যই প্রশ্নের নাম্বারটা দিবেন, অবশ্যই প্রশ্নের নাম্বারটা দিবেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ মোকাররম 350, থ্যাংক ইউ। হ্যাঁ সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক 350 নটিক্যাল মাইল, মহিষাপানের দৈর্ঘ্য হবে কিন্তু 350 নটিক্যাল মাইল। তাসরিন প্রিয়া ঠিক আছে, হীরা খ হয় নাই, নীল আকাশের তারা 8-এর ক, নিশাত রহমান ক, সুমন এস এম মোহনা ওকে ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে ক 350 নটিক্যাল মাইল 8। এরপর নেক্সট 9 নাম্বার প্রশ্ন, বলা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় কবে, খুবই গুরুত্বপূর্ণ, একটু আগেই বলেছি ওই যে ইট লস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, এই আদালতে কিন্তু ভারত মিয়ানমার সমুদ্র মামলা হয়, ওই মামলার রায় হয়েছিল কবে, দেখেন 15 জুন 2009 না, খ 14 মার্চ 2012, 18 এপ্রিল 2012, 20 মে 2010, ঠিক আছে। ওই যে ইট লস, এই যে ইট লস হয়েছিল না, ইট লসে মামলা হয়েছিল না, ইট লসের সদর দপ্তর কোথায়, জার্মানির হামবুর্গে না, তো বাংলাদেশ মিয়ানমার সমুদ্র মামলা তো ইট লসে হয়েছিল, বলেন কত। সঠিক অ্যান্সার 9-এর, দ্রুত অ্যান্সার করেন, 9-এর দ্রুত অ্যান্সার করবেন, 9-এর বি, হ্যাঁ সঠিক অ্যান্সার হচ্ছে 9-এর বি, 14 মার্চ 2012, একটু আগেই বলেছি 14 মার্চ 2012, 14 মার্চ 2012, হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট সর্বশেষ প্রশ্ন, যে বাংলা উপকূলতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, অর্থনৈতিক সমুদ্র সীমা কত, অর্থনৈতিক সমুদ্র সীমা কত, উপকূলতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, 250 নটিক্যাল মাইল ক, খ 225 নটিক্যাল মাইল, গ 200 নটিক্যাল মাইল, ঘ 150 নটিক্যাল মাইল। এই তো সুন্দর, সঞ্জিতা পুতুল 200 নটিক্যাল মাইল, 10-এর গ। আহসানুল্লাহ কিমন থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে সুমি, ঠিক আছে সুমি থ্যাংক ইউ। জনি উদ্দিন ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ 10-এর অ্যান্সার হবে হচ্ছে গ, 10-এর অ্যান্সার হবে হচ্ছে গ, 10-এর অ্যান্সার হবে কত, গ, এই গ হবে 10-এর অ্যান্সার, ঠিক আছে গ। নাসরিন কবির ঠিক আছে, তো ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।